শীতকালগুলো যে কেন আসে বলতে পারেন মশাই? হর্ষবর্ধন অনুযোগ করেন। এসেই না। নমস্কার, কাকু কাকিমার আটচালা থেকে আমি স্বপ্না বলছি। আজকের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা শীতের পাল্লায় হর্ষবর্ধন। পাঠে আমি স্বপ্না। শীতকালগুলো গোড়াতেই আমি তার ভুল শোধরাতে চাই। শীতকালগুলো কোথায়? একটাই তো শীতকাল আসে, তার ভিতরে কতকগুলো শীত শীত দিন থাকে, কিংবা সঠিক বললে শীতল দিন, শীতলতর রাত, তাই না? যাই হোক, একই কথা বলেই তিনি হি হি করে শীতাকার ছাড়লেন। কেন যে এদের আশা, সেটাই আমার জিজ্ঞাসা। আমাদের ভালোর জন্যই আমি জানাই। লোকে শরীর সারাবার জন্য দার্জিলিং যায় তো, কিন্তু সবাই কি যেতে পারে সব সময়? অর্থাভাবে, অবসরের অভাবে, উৎসাহের অভাবে অনেকেরই যাওয়া হয়ে ওঠে না, শরীর আর সারানো হয় না। তাই খোদার কৃপায় সবার বাড়ি বাড়ি দার্জিলিংই চলে আসে। ঘরে বসে রোগ ব্যাধি আরাম করানো, এই ঘরোয়া চেঞ্জ। আরাম করে আরাম হও। সারাবার জন্য না সরাবার জন্য কে জানে। হু হু, কাঁপুনির সাথে সাথে তার হুঙ্কার। এই শীতে যদি না সরে যাই তো এ যাত্রায় বেঁচে গেলাম। এমন কথা কেন কইছেন? তেমন দারুণ শীত তো পড়েনি এবার। আপনি তো বলবেনই আপনার শীত লাগে না, বেশ আছেন। আমার তো একমাত্র এই গরম জামাতেই কেটে যাচ্ছে কেমন, একখানা সিল্কের শার্টেই। গরমকালেও এটা পরি, সেই কারণেই গরমের জামা। হাই ব্লাড প্রেশারের অদৃশ্য ওভারকোট গায়ে দিব্যি মজায় আছেন। বলবেনই তো এ কথা। আপনার কি আর? উচ্চ রক্তচাপ নিয়ে শীতকালে তুচ্ছ জ্ঞান করছেন। এদিকে আমি ডায়াবেটিসের রুগী। এবার বুঝলাম এই কারণেই আপনার শীত শীত করে সব সময়। শরীর থেকে হরদম চিনি বেরিয়ে যাচ্ছে কিনা। ওই চিনি খেলেও কিছুক্ষণের জন্য গা গরম হয়, সাময়িক অন্তত। কিন্তু চিনির স্বাদ নেবার আপনার সাধ্য নেই। নিজেই চিনির কারখানা খুলে বসেছেন, বিলিয়ে দিচ্ছেন তার। তাই আমি এই যাই দশা। লো ব্লাড প্রেশার, তাই আমার এই ডায়াবেটিস। গেঞ্জির ওপর পুরু গেঞ্জি, উলের গেঞ্জি, তুলোর গেঞ্জি, সোয়েটার, পুলোভার, সার্জেট শার্ট, ওয়েস্ট কোট, গরম কোট, তার উপর আবার ওভারকোট, কাশ্মীরি শাল, তার উপরে লুধিয়ানার এই কম্বল। এতগুলো চাপিয়ে শীতের হাত থেকে রেহাই নেই আমার। এই জন্যই এত শীত। আমি কই, শীত আর ভূত এক গোত্র বলে না। ভয় করলেই জো পায়, পেয়ে বসে। জোশো করে কোনো রকমে শীতকালটা কেটে গেলেই বাঁচি। এভাবে কখনো শীত কাটে না মশাই, শীতকে কাটাতে হয়। পেটবাক্যের শীত এমন কিছু অকাঠ্য নয়। কি করে কাটাবো? মানে নিজে না কেটে শীত কাটাবো? শুনবেন? অতিপত্রুষে উঠে চলে যান সোজা ওই গড়ের মাঠে। সেখানে গিয়ে শিশির স্নিগ্ধ ঘাসের ওপর খালি পায়ে গড়াগড়ি দিন। মুক্ত বাতাসে, উন্মুক্ত মাঠে, বিমুক্ত গাত্রে। কথাটা শুনেই তিনি কাঁপলেন, না ভয়ে কি শীতে কে জানে। কাঁপতে কাঁপতে বললেন, সেই সময়টায় আপনি কিনা মুক্ত আরামে আপনার ওই মুক্ত আরামের গরম কম্বলের তলায় মুড়ি দিয়ে। কম্বল আমার লাগে না, সামান্য চাদর মুড়ি দিয়েই চলে যায়। খোদার দেয়া ওভারকোটই আমার যথেষ্ট। সেই ব্লাড প্রেশারই। আমার যে ব্লাড প্রেশার নেই মানে আছে, তবে কিনা বেশ লো। যা বলছি তাই করুন গে, করে দেখুন না। দেখতে দেখতে হাই হয়ে যাবে, গা গরম হবে, আরাম পাবেন।
কেটে যাবে ওই শীত ফিত দেখতে না দেখতেই। তখন আমায় কে দেখে তার ঠিক নেই। এত সব জবরদস্ত গরম কোট, ওভারকোট, কম্বল প্রভৃতির মধ্যে না থেকে শরীরটাকে গরম করুন। শীতই তখন ভয় পাবে আপনাকে, কাঁপতে কাঁপতে পালাবে আপনার ত্রিসীমানা থেকে। কি করে শরীর গরম রাখা যায় সেই তো সমস্যা। আদৌ কোনো সমস্যাই নয়, সমস্যাই নয়। শিশির স্নিগ্ধ ঘাসে খালি পায়ে গড়াগড়ি দিয়ে দেখুন না একবারটাই। এটা নামজাদা এক ব্যায়ামবীরের ব্যবস্থা। ব্যায়াম না ব্যারাম কি বললেন? অযথা স্থানে ফুটুকি বিপর্যয় বাঁধাননি, জানেন ঠিক। না না, কথার মধ্যে কোনো ম্যাটেরিয়াল নেই, এর ভেতর হজবরল টেনে আনবেন না। আমি বলি, দু একদিন গড়ের মাঠে গিয়ে এভাবে শিশির মার্জিত হয়ে দেখুন না কি হয়। পাথরের মতন শরীর হয়ে যাবে, ঠান্ডাটা লাগবে কোথায়? শীত শীতাঙ্ক সব আপনার বিদূরিত হবে নিমিষের মধ্যে, চিরদিনের মতনই। যা বলেছেন, আমিও দূরীভূত হয়ে যাব সেই সঙ্গে। একেই নিজের শিরপীড়া নিয়ে কাতর, মাথা যা ধরে না আমার, তার উপর কাজ কারবার নিয়ে সংসারের শিরপীড়া তো রয়েইছে। তাতে আবার এই শিরপীড়া ধরলে আর বাঁচতে হবে না আমাকে। শিরপীড়াও আপনার সেরে যেতে পারে ওই শিশির চিকিৎসায়। তবে ব্যায়ামবিদদের ঘাবড়াবার কোনো কারণ নেই আমি জানি। 999 রকমের ব্যায়াম নিত্য ভুগে পোক্ত হয়েছেন, উপরন্তু আর একটায় তাদের কি যায় আসে? হাজারেও তারা বেজার হবে না। রোগে ভয় খাবার পাত্র নয় তারা। খান না তো তারা, কোনো রোগই কখনো তাদের ধারের কাছে ঘেঁষতে পারে না। রোগ ব্যাধিরাই তাদের ভয় করে। একটা রোগও হয় না কখনো, বলেন কি? তিনি একটু বিস্মিতই। হলে ওই একটাই হয়, একবারই হয় যা, তারপর আর কোনো রোগই কখনো হয় না, হবার সুযোগই পায় না। বলতে কি কি রোগটা শুনি? ওই হার্ট ফেল করে একবার। জীবনভর ব্যায়াম ট্যামের ধকল সইতে না পেরে বেচারি শেষ পর্যন্ত ফেল করে বসে। কিন্তু কোনো ট্রাবল দেয় না ব্যায়ামটা, ডাক্তার ডাকতে হয় না, ডাকবার ফুরসতি মেলে না, বলতে কি টেরই পাওয়া যায় না একদম। আমি বাতলাই সারা জীবন বিনা ব্যায়ামে কাটিয়ে এমন আরামে চট করে যাওয়া মন্দ কি? তাই ওর ব্যায়ামবিদদের ব্যবস্থাটাই বাতলেছিলাম আপনাকে। কিন্তু দিগম্বর হয়ে গড়ের মাঠে গড়াগড়ি দেওয়াটা কেমন লাগছে আমার। অবশ্যই অতি প্রত্যুষে গড়ের মাঠে থাকে না কেউ বিশেষ, আর থাকলেও কুয়াশার ঠেলায় চোখে কানে দেখতে পাওয়া যায় না, তাও ঠিক। কিন্তু তাহলে আচ্ছা, এছাড়া কি শরীর চিকিৎসায় আর কোনো পথ নেই শীতের? চলে যান সোজা কোনো কুস্তির আখড়ায়, পেশাদার এক কুস্তিগিরের সঙ্গে খানিক ধস্তাধস্তি করুন গে। তার ঘুষুঘুষি, ঘাড় ধাক্কা, তার চটকান, উল্টে পটকান বরদাস্ত করুন। দেখতে দেখতে শরীর গরম হয়ে উঠবে দেখবেন। ঠান্ডা ঠান্ডা ভাব কোথায় পালাবে যে? তা বটে, যদি সেই ধাক্কায় নিজেই না ঠান্ডা মেরে যাই। দেহের পক্ষে হিতকর শীতের এত বড় বিহিত আর হয় না। ঘণ্টাখানেক কুস্তির কসরতের পর 1 গ্লাস পেস্তা বাদাম শরবত খান, তারাই বানিয়ে দেবে আপনাকে। তা নিয়ে মাথা ঘামাতে হবে না আপনাকে। মাসিক কিঞ্চিত ধরে দিলেই হবে। কি গরম যে লাগে দেখবেন, তারপর দিনভর আর শীতই করবে না। আপনার শরীরে যা জোর বাড়বে না, টের পাবেন হাড়ে হাড়ে। 3 মাস হাসপাতালে থাকতে হবে আমায় ওই হাড় গোড়ের জোর লাগাতেই। সর্বাঙ্গে প্লাস্টার লাগিয়ে শুয়ে কাটাতে হবে বিছানায়, জানি বেশ। তাও যদি না চান তাহলে শটান চলে যান বাবুঘাটে।
গড়ের মাঠে না গড়িয়ে, কুস্তির আখড়ায় মাটি না চষে, সেখানকার ধুলোবালি গায়ে না মেখে, পালোয়ানদের পালোয়ানির মধ্যে পড়ে কাবু না হয়ে, বাবুঘাটের ফাঁকা জায়গায় বাবু হয়ে বসুন গিয়ে। সেখানকার উড়িয়া ঘাটালেরা একটা খাটো গামছা পরিয়ে আপনার আগাপস্তলা তেল মাখিয়ে দেবে বেশ। বাবু হয়ে কিংবা শুয়ে পড়ে যেমন খুশি রোদ আর তেল গায়ে লাগান, গঙ্গার হাওয়া খান, চিনে বাদামও খেতে পারেন সেই সাথে। তেল মাখিয়ে এমন করে তারা দলাই মালাই করে দেবে আপনাকে, আরাম তো পাবেন, শীতের হাত থেকে ছাড়াও পাবেন। হলপ করে বলতে পারি, এ তো রোজ রোজ করতে হবে, তাই না? তা তো বটে, গান্ধীজি জীবনে কাউকে কখনো তেল দেয়নি, কিন্তু নিজেকে তেল দিয়ে এসেছেন আজীবন। শতকর্ম ফেলে শত কাজের মধ্যে এই কাজ ছিল তার নিত্যকার। প্রত্যহ অনেকক্ষণ করে পরহস্তে তৈলজর্জর হতেন বলেই না শেষ দিন পর্যন্ত রোগ ব্যাধিকে পরাস্ত করতে পেরেছিলেন। এই দলাই মালাইয়ের মতন উত্তম দাবাই নেই আর। আমি জানি এটা কি আপনার দালাই লামার ব্যবস্থাপত্র? তিনি শুধন নাকি কোনো তিব্বতী বাবার? জানি নে ঠিক, হতেও পারে। তিব্বত তো হিমালয়ের মাথাতেই, কিরকম শীতটা সেখানে ভাবতে পারেন। কিন্তু কই, তিব্বতের লোক তো দেশ ছেড়ে পালিয়ে যায় না কোথাও। দলাই লামা যে পালিয়ে এসেছিলেন ভারতবর্ষে, সে তো আপনার সীতাতঙ্কে নয় মশাই, পিতাতঙ্কে। না মশাই, ওসব তিব্বতী ব্যবস্থা নয়। কোনো শর্টকাট থাকে তো বাতলান। হাজার কাজ কারবার আমার, নিত্য ঝঞ্ঝাট পোহানো কি পোষায়? এমন কিছু বলুন, কোনো টোটকা ফোটকা যদি জানা থাকে আপনার, যা একবার করলেই চিরদিনের মতন এই শীত শীত করাটা সেরে যায় একেবারে। না, ওই হার্ট ফেল করাটা বাদেই বলছি। হ্যাঁ, তাও আছে বই কি। নেচারোপ্যাথি মতে সহজ প্রাকৃতিক চিকিৎসা, ন্যাচুরোপ্যাথরা যা বাতলায় তাই বলুন আমায়। সেই প্রাকৃতিক সুলভ চিকিৎসাটাই আমি চাইছি তো। হ্যাঁ, তাতে একেবারেই সারে সীতাতঙ্কের ব্যাধিটা। একবার করলেই হয়, সেই এক চোটেই যা হবার হয়ে যায়। না 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 না, ভয় নেই আপনার, হার্টের পাশফেল কিছু হয় না মশাই। আমার নিজের পরীক্ষিত, একবারই যা করেছিলাম, তারপর আর নয়। তারপর আর সে চিকিৎসাই যায়নি, যেতেই হয়নি আমাকে। বলুন বলুন, তাই বলুন, তার আগ্রহ দেখি সেইটেই বলুন আমায়। প্রাকৃতিক চিকিৎসা বললুম না, বিষম ঔষধম বলে থাকে না কথায়। হোমিওপ্যাথিতে যাকে বলা হয় সম সমং সময়তি। রাত্রে বাথটবটা ঠান্ডা জলে ভরে রাখুন, তার মধ্যে বরফের চাঙার ছেড়ে দিন। আবার রাতভর সেই জল হিম শীতল হয়ে থাকবে। সকালে উঠে জামা কাপড় খুলে, হ্যাঁ, দিগম্বর দেহ সেই শীতল স্নেহের মধ্যে অবগাহন করুন গে। এই শীত কাতুরে ভাবটা চিরকালের মতন সেরে যাবে একেবারে। বাথটবে কাঠ হতেই না, যেমনটা আমার সেরে গেছে। মোক্ষম দাওয়াই, একবার করলেই হবে। হ্যাঁ, একবারেই আরোগ্য, তারপরে আর নয়। আমি তো একবারেই করেছি মাত্র, তাতেই আমার হয়ে গেছে। একবারই তো, তা চোখ কান বুঝে খালি গায়ে ঝপাং করে পড়াই যাবে না হয়, যেমন করে কুইনাইন খায় না। বাথটবটা আমাদের বড়ই আছে বেশ, প্রকাণ্ড চৌবাচ্চার মতনই প্রায়। কদিন বাদ হর্ষবর্ধন পুনর্দর্শন দিলেন, ব্যান্ডেজ বাঁধা মাথায়। মাথায় কি হলো আপনার জিজ্ঞেস করি। আপনার চিকিৎসায় ওই কন, যেই না ঝপাং করে সেই বরফের জলে গিয়ে পড়েছি কিনা, অমনি এই চোট লাগলো।
আপনার চিকিৎসার ফলে তাজ্জব বলতে হয়। পড়লেন জলে আর চোট লাগলো মাথায়। জলের চোটে বড় জোর হাবুডুবু হতে পারে, কিন্তু মাথা ভাঙবে কেন? জলের ধাক্কায় কি মাথা যায় কখনো? যায় না। কড়িকাঠে গিয়ে ঠুকে গেল মাথাটা। সে কি, কোথায় বাথটব আর কোথায় কড়িকাঠ? আমি তো হতবাক। ছাদ ভেঙে পড়লো নাকি মাথায়? প্রায় তাই। আমি গিয়ে ভেঙে পড়লুম ছাদের ওপর। তাজ্জব বাত। আমি কই? আপনি বাতটায় কাত হতেই বাড়ির ছাদ আপনার মাথায় ভেঙে পড়ল। মাথায় আকাশ ভেঙে পড়ে যেমন করে। আহা, ছাদ পড়বে কেন গো? আমি গিয়ে আজরে পড়েছি কড়িকাঠে, আর তাতেই। কি বললেন? আপনি কড়িকাঠে আছাড় খেয়েছেন? এমন কথা শুনলেও থতমত খেতেই হয়। টবের কনকনে জলে যেই না পা ডুবিয়েছি, আমার অমনি না এমন এক লাভ মারলুম না, কড়িকাঠে গিয়ে মাথাটা ঠুকে গেল আমার। বলেন কি? আপনার চিকিৎসার চোটে মাথার এই দশা আমার। বড়ার জোর যে মাথায় মাথায় বেঁচে গেছি কোনো কারণে। কপালের ওপর দিয়ে গেছে চোটটা, মাথাটা ভাঙেনি। তবু রক্ষে আমার বেলায় অন্যরকম ঘটেছিল, আমি ব্যক্ত করি। কপাল আমার এমনিতেই ভাঙা কপাল, আর ভাঙেনি তার ওপর। পায়ের ওপর দিয়েই গেছল চোটটা। ভাঙা পায়ে প্লাস্টার লাগিয়ে বিছানায় শুয়ে থাকতে হয়েছিল মাসখানেক। তবুও ভালো যিনি অনেকটা স্বস্তি পান যেন। তাহলে আমরা দুজনেই একটা রেকর্ড করেছি মশাই। পরস্পরকে সান্ত্বনা দিয়ে শান্তি পাই। দুজনেই আমরা রেকর্ড ভেঙেছি, তাও বলা যায়। আমি লং জাম্পে আর আপনি ওই হাই জাম্পে। এটাও কিছু কম রেকর্ড নয়।